রিয়ন। বাতাসের গতি বেড়ে চলেছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির গতিও বেড়ে গেছে। মনে হচ্ছে হঠাৎ করেই অরিয়নের মনের মধ্যে থাকা এতদিনের জমানো সব কষ্ট ঝড়ের মাধ্যমে বেরিয়ে আসছে। পার্কের দুপাশে দুজন মূর্তির মতো দাঁড়িয়ে রইল, চারিপাশে শুধু বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে। কিন্তু মিতা এই বৃষ্টির শব্দের সাথে অরিয়নের অস্বাভাবিক হৃদস্পন্দনও শুনতে পারছে। অরিয়ন সম্পূর্ণ ভিজে গেছে বৃষ্টিতে। অবাক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা মিতার দিকে তাকিয়ে আছে অরিয়ন, যেন বিশ্বাসই হচ্ছে না মিতা সামনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে অরিয়নকে দেখা মাত্রই মিতার হাত থেকে ছাতাটা পড়ে যায়। সেদিকে যেন চোখ গেল না মিতার, এক নজরে শুধু অরিয়নের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। অসময়ের এই বৃষ্টি যেন কারো উপর করুণাও করছে না। মিতাকেও ধীরে ধীরে নিজের রঙে রাঙানোর জন্য ভিজিয়ে নিতে লাগলো। অরিয়নের সামনে দাঁড়িয়ে থাকা মিতার ওজন অনেকটাই কমে গেছে, গালগুলো শুকিয়ে কাঠ হয়ে আছে, মুখের মধ্যে থাকা সেই কোমল ভাবটা সরে গেছে। লাল ছাতা হাতে দাঁড়িয়ে থাকা মিতা এই বৃষ্টিতে সাদা রঙের একটা থ্রি পিস পরে এসেছে। সাদা জামায় হলুদ রঙের ছোট ছোট সূর্যমুখী ফুল আঁকা। মিতার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয় অরিয়ন। সাদা রঙের জামা খেয়াল করতেই নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে অরিয়ন। মনে মনে বলে ওঠে অরিয়ন। বৃষ্টির ঠান্ডা পানিতে ভিজতে শুরু করেছে মিতা। সারা শরীরে যেন শীতলতা বয়ে বেড়াতে শুরু করেছে, মনে হচ্ছে জমে বরফ হয়ে যাবে। বৃষ্টির পানি মিতার শরীরে পড়তেই যেন ঘোর কাটল অরিয়নের। ধীরে গতিতে পা বাড়ায় অরিয়ন, আলতো পায়ে এগিয়ে যায় মিতার দিকে। মিতার থেকে ক্ষণিকের জন্য চোখ সরায় না। মিতার দিকে তাকিয়ে থাকা অবস্থায় হাঁটু ভেঙে বসে পড়ে। মিতা অরিয়নের চোখে চোখ রেখে অরিয়নকে দেখছে। অরিয়ন মিতার দিকে তাকিয়ে থাকা অবস্থায় বাম হাত দিয়ে ছাতাটা ধরে। ছাতা হাতে আলতো করে উঠে দাঁড়ায় অরিয়ন। মিতার মাথার উপর ছাতা ধরে অরিয়ন, নিজেও এগিয়ে যায় মিতার দিকে। দুজন এখন অনেকটাই কাছাকাছি। অরিয়ন মনে মনে ভেবেছিল মিতাকে যখন সামনাসামনি পারে তখন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে, কিন্তু এখন অরিয়ন আলতো করে মিতাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নিজের ডান হাত দিয়ে মিতার কোমর শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাতে ছাতা ধরে রেখেছে মিতার মাথার উপর। নিজের বুকের সাথে মিতার মাথা স্পর্শ করতেই যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অরিয়ন। মিতার মাথায় আলতো করে চুমু খায়। চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে অরিয়নের। জড়িয়ে ধরা মেয়েটার জন্য অরিয়ন কতটা দুর্বল হয়ে পড়েছে তা হয়তো মিতা কোনোদিনও জানতে পারবে না। বৃষ্টির পানি সেই প্রমাণ সাথে সাথেই মুছে দিচ্ছে। জড়িয়ে ধরা মিতার জন্য আজ অরিয়ন যা অনুভব করছে তা হয়তো এই পৃথিবীর সবচাইতে পবিত্রতম এক অনুভূতি। এই অনুভূতিতে নেই শারীরিক চাহিদা, নেই কোনো আকর্ষণ, রূপের প্রতি মোহ বা ছলনা। যা আছে তা শুধুমাত্র স্নেহ, আদর, মায়া, ভালোবাসা আর শান্তি। অরিয়নের চোখের পানি বৃষ্টির পানির সাথে এক হয়ে মিশে যাচ্ছে মিতার মাথার চুলে। মিতার মাথার সাথে নিজের গাল স্পর্শ করিয়ে আলতো করে বলে অরিয়ন। আবারও বলে অরিয়ন। স্তব্ধ হয়ে থাকা মিতার দুহাত যেন নিজেই উপরের দিকে উঠতে থাকলো। আলতো করে অরিয়নকে জড়িয়ে ধরে। দুহাত দিয়ে অরিয়নকে জড়িয়ে ধরতেই যেন বাঁধ ভেঙে গেল মিতার। দু চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে লাগলো, কিন্তু মিতা তা অরিয়নকে বুঝতে দিল না। অরিয়নের ভিজে যাওয়া পোশাকে মিতার ভালোবাসার চিহ্নটা মুছে যাচ্ছে প্রতিনিয়ত। দুজন কতক্ষণ একে অপরকে ধরে দাঁড়িয়েছিল তা কারোই জানা নেই। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনে ঘোর কাটে দুজনের। মিতা অরিয়নের থেকে সরে এক পা পিছিয়ে আসে। মিতা পিছিয়ে পড়লেও অরিয়ন মিতার হাত শক্ত করে ধরে রাখে। অরিয়ন হাত ধরতেই অরিয়নের দিকে তাকায় মিতা। অরিয়ন নিচের দিকে তাকিয়ে থাকে, মনে হচ্ছে নিজের সাথে নিজে কিছু নিয়ে লড়াই করছে। কেন পালিয়ে গেলি তা জানতে চাইব না। নিচের দিকে তাকিয়ে থেকেই বলে অরিয়ন। মিতা চুপ করে অরিয়নের কথা শুনছে। মাঝে মধ্যে একবার পুরো পার্কটা দেখে নিচ্ছে। এই বৃষ্টিতে কেউ পার্কে নেই, মানুষের কোনো আনাগোনাও শুনছে না মিতা। কি ভুল বা দোষ ছিল আমার তাও জানতে চাইব না। আবারও বলে অরিয়ন, প্রতিটা কথায় অভিমান ভেসে উঠছে। কেন ভালোবাসি বলে এই পদক্ষেপ নিলে তাও জানতে চাইব না আমি। এবার চোখ তুলে মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন। অরিয়ন মিতার দিকে তাকাতেই মিতা নিজের চোখ সরিয়ে নেয়। পাশে থাকা ফুল গাছগুলোর দিকে তাকিয়ে রইল। মিতার চোখে অশ্রু ছলছল করছে। শুধু বলবো বাড়ি চল, বলে অরিয়ন। চৌধুরী ম্যানশন, চট্টগ্রাম। বিছানায় হাত পা মেলে শুয়ে আছে আবরার। পাশেই ফোনে অনবরত কল বেজেই চলেছে। নামের জায়গায় 3টা লাভ দেখা যাচ্ছে। গতকাল থেকে কল দিয়েই চলেছে ফাহমিদা। কল ধরেনি আবরার, এখনো কল বেজে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই আবরারের। চোখ বন্ধ করে রেখেছে শুধু। চোখের সামনে সবকিছু যেন বিদ্যুতের গতিতে স্পষ্ট দেখতে পারছে আবরার। ফ্ল্যাশব্যাক। মুরাদপুরের একটা কফি শপের সামনে গাড়ি করে এসে দাঁড়িয়েছে আবরার। গতকাল মোবাইলে কথা বলে এখানে দেখা করার কথা জানায় ফাহমিদা। গাড়ি থেকে নেমেই চোখের সানগ্লাসটা ঠিক করে নেয় আবরার।
হাতের ঘড়ির দিকে তাকাতেই লক্ষ্য করে 10 মিনিট লেট করেছে সে। অরিয়নের কারণে সব কাজের চাপ এখন আবরারের উপর এসে পড়েছে। নিজের জন্য সময় খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়েছে। সেখানে কফি শপে আসতে পেরেছে তাই অনেক। কফি শপের নাম চোখের সামনে আসতেই নাক ছিটকায় আবরার। দেখি বোঝা যাচ্ছে আহামরি কিছুই না, নর্মাল মিডল ক্লাস মানুষদের জন্য কফি শপ। কি আর করার ভেবেই শপে ঢোকে আবরার। যেমনটা ভেবেছিল ঠিক ততটাও খারাপ না শপটা। ভিতরে ঢুকতেই এমনটা ভাবে আবরার। সুন্দর এলিগেন্ট ভাইব দিচ্ছে শপের ইন্টেরিয়রগুলো। আবরার মাথায় হুট করে হাত রাখে। মিতার প্রতি অনুভূতি থাকলেও মিতার বন্ধুদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না আবরারের। একবার প্রতি সিটে চোখ বোলায় আবরার। হাতে গোনা সবগুলো সিটেই কাপল বসে আছে। একপাশে দুটো সিটে শুধুমাত্র একজন করে দুটো মেয়ে বসা। আবরারকে খেয়াল করতেই একটা মেয়ে নিজের সিট থেকে উঠে এগিয়ে আসে। মুখে বিশাল এক হাসি, পরনে একটা স্কার্ট আর টপস, চুলগুলো খোলা। বাঙালি মেয়ে হলেও কেমন যেন ওয়েস্টার্ন একটা ভাইব দিচ্ছে মেয়েটা। মেয়েটা সামনে আসতেই মুখ খোলে আবরার, কিন্তু আবরারের কথা শেষ হওয়ার আগেই আবরারকে পাশ কাটিয়ে চলে যায় মেয়েটি। আবরার পেছনের দিকে কিছুক্ষণ তাকাতেই লক্ষ্য করে একটা ছেলের হাত ধরেছে মেয়েটা। বুঝতে পারে মেয়েটা ফাহমিদা নয়। এবার অন্য সিটে একা বসে থাকা মেয়েটার দিকে এগিয়ে যায় আবরার। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। নিচের দিকে তাকিয়ে মোবাইলে কিছু দেখতে ব্যস্ত। মেয়েটার পরনে কালো রঙের জামা। সেটা কি 3 পিস নাকি অন্য কিছু তা বুঝতে পারছে না আবরার। ওড়না মাথায় পেঁচানো। আবরার টেবিলের পাশে গিয়ে দাঁড়াতেই মুখ তুলে তাকায় ফাহমিদা। হঠাৎ করে কাউকে দেখে ভয় পেয়ে যায়। বুকের উপর হাত রেখে পিছিয়ে যায় কিছুটা। আবরার এক নজরে তাকিয়ে রইল ফাহমিদার দিকে। বিড়াল চোখের মেয়েটা আবরারকে দেখে প্রথমে কিছুটা অবাক হলেও পরক্ষণেই মুখে বিশাল এক হাসি ফুটে ওঠে। মুক্তোর মতো দাঁতগুলোর আলতো এক ঝলক দেখতে পায় আবরার। আবরার ভাইয়া? প্রশ্ন করে ফাহমিদা। বর্তমান। হঠাৎ করেই চোখ খুলে তাকায় আবরার। চোখে মুখে চিন্তার ছাপ পড়েছে। সেদিনের সেই সামান্য এক দেখা আবরারের জীবনটা যে ক্ষণিকেই পরিবর্তন করে দেবে তা কে জানত। ফাহমিদার মধ্যে তো আহামরি কিছুই ছিল না, আর বাকি 5টা মেয়ের মতো নর্মাল মেয়ে ফাহমিদা। তাও আবরারের জীবনটা যেন রঙে রাঙিয়ে দিল ফাহমিদা। মিতার শূন্যটাটা যে ফাহমিদা কবে থেকে পূরণ করতে শুরু করলো তা বুঝতে পারেনি আবরার। পাশেই কল বাজতে থাকা মোবাইলের দিকে চোখ যায় আবরারের। ফাহমিদা একের পর এক কল দিয়েই যাচ্ছে। হ্যালো। কল রিসিভ করে বলে আবরার। কতগুলো কল দিলাম, দেখোনি? দেখলে তো কল ধরতামই, তাই না? ধরিনি তার মানে দেখিনি। আর কেউ কল না ধরলে বুঝতে হয় যে সে ব্যস্ত। এই কমন সেন্সটাও নেই তোমার? রাগান্বিত আবরার বলে। ফাহমিদা চুপ করে রইল। একটা মানুষ এতগুলো কল দিলে তা যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেই দিয়েছে তাও তো আবরারের বুঝতে হবে, তাই না? উল্টো ফাহমিদার সাথে রাগারাগি করা শুরু করে দিয়েছে। ঠিক আছে। ফাহমিদা অভিমানের সুরে কথা বলেই কল কেটে দেয়। শিট। বিছানায় মোবাইল ছুঁড়ে দেয় আবরার। একটা ভুল বললে ভুল হবে। সবটা তো আবরার জেনেই করেছিল। এখন তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। না পারছে নিজের অনুভূতিকে আগলে নিতে, আর না পারছে এ থেকে বের হয়ে আসতে। এক প্রকার হার মেনেই আবারও মোবাইল হাতে তুলে নেয় আবরার। কল দিতে থাকে ফাহমিদাকে, কিন্তু কল রিসিভ হচ্ছে না। এই মেয়ে আমাকে পাগল না করে শান্তি পাবে না। কপালের উপর হাত রেখে বলে আবরার। যা খুশি করো গিয়ে। বলেই আবারও বিছানায় গা এলিয়ে দেয় এসে। শুধু বলবো বাড়ি চল, বলে অরিয়ন। মিতা নিজের হাত ছাড়িয়ে নেয় অরিয়নের থেকে, মাথা নাড়িয়ে না বোঝায়। অরিয়ন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মিতার দিকে। প্রশ্ন করে অরিয়ন, তবে কথাটা প্রশ্ন কমই মনে হলো। তুমি এখানে কেন? তুমি কিভাবে জানলে আমি এখানে? বলে মিতা। অরিয়নের সাথে আজ দেখা হয়ে যাওয়ার ব্যাপারটা কি শুধুই কোইন্সিডেন্স নাকি অন্য কিছু? কিছু মিতার মাথায় ঢুকছে না। আমাকে দেখে খুশি হসনি তুই? ব্যঙ্গাত্মক এক হাসি দিয়ে বলে অরিয়ন। বলো কিভাবে জানলে? আর আরিয়ান ভাইয়া কোথায়? ওয়েট। কথাটা বলতে গিয়েও থেমে গেল মিতা। মাথার মধ্যে সবকিছু এখন পরিষ্কার হতে শুরু করেছে। তুমি সব জানো? কেন আরিয়ান? কেন আমি নই? অভিমানের সুরে প্রশ্ন করে অরিয়ন। অরিয়ন কি প্রশ্ন করছে তা ঠিক বুঝতে পারছে মিতা, তাও কিছু বলল না। তোর ভালোবাসে সবকিছু কি ছলনা ছিল, মিথ্যে ছিল, অভিনয় করেছিল আমার সাথে? এবারও মিতা কিছুই বলল না। অসহায়ের মতো অরিয়নের দিকে তাকিয়ে রইল। সেদিন রাতে আমাদের মধ্যে যা হয়েছে সব কি মিথ্যে ছিল? রিয়ন, কি সব বলছো তুমি? ঠিক বলছি। মিথ্যে না হলে কেন তুই আমাকে রেখে চলে আসলে? কেন আরিয়ানের সাথে যোগাযোগ রাখলে? কেন আমার কথা একবার ভাবলি না তুই? মিতার দিকে 2 পায়ে এগিয়ে গিয়ে চেঁচিয়ে বলে অরিয়ন। কেন ভালোবাসি বলে চোরের মতো পালিয়ে গেলে তুই? বল। মিতাকে বারবার প্রশ্ন করতে থাকা অরিয়ন এতটাই মগ্ন হয়ে পড়েছে যে মিতার হাতে যে প্রতিনিয়ত চাপ পড়ছে সেদিকেই লক্ষ্য নেই তার। জবাব দে। চেঁচিয়ে বলে অরিয়ন। কারণ আমি সব জানি।
একটানে অরিয়নের থেকে হাত ছাড়িয়ে চেঁচিয়ে জবাব দেয় মিতা। কি জানিস তুই? ভ্রুকুচকে জিজ্ঞেস করে অরিয়ন। সবটাই, যা আমার জানার প্রয়োজন ছিল অনেক আগে থেকেই, যা তোমরা লুকাতে চেয়েছিলে। অরিয়নের চোখে চোখ রেখে বলে মিতা। তুই সব জানিস, কিন্তু কিভাবে? অবাক হয়ে প্রশ্ন করে অরিয়ন। অবাক হলে মনে হয়? তাচ্ছিলের হাসি দিয়ে বলে মিতা। অবাক হব? অবাক কেন হব? কি বুঝতে না পারার মতো কথা বলে অরিয়ন, যেন মিতার কথা কিছুই বুঝতে পারছে না। ওহ প্লিজ। কি কি প্লিজ? কি বলতে চাচ্ছিস তুই? এগিয়ে গিয়ে আবারও মিতার হাত ধরে অরিয়ন। কি বলতে চাচ্ছি তা জানো না? অরিয়নের চোখের দিকে তাকিয়ে বলে মিতা। না। অরিয়নের কথা শেষ হওয়ার আগেই বিদ্যুৎ চমকায়। ভয়ে লাফিয়ে ওঠে মিতা। বৃষ্টি আর বাতাসের গতি যে আগে থেকে বেড়েছে সেদিকে লক্ষ্য করেনি কেউ। দুজনে চারপাশ তাকাতেই লক্ষ্য করে আকাশের অবস্থা ভালো না। ঝড় তুফানের সংকেত মনে হচ্ছে অরিয়নের। মিতা নিজেকে একটু শান্ত করার চেষ্টা করলো। অনুভূতিগুলো যেভাবে আক্রমণ করতে শুরু করেছে তাতে এই ঝড় তুফান কিছুই মনে হচ্ছে না মিতার। অরিয়নের হাতে থাকা ছাতাটা নিজের হাতে নিয়ে নেয়। অরিয়নের থেকে অন্য হাতে ছাড়িয়ে আবারও দুপা পিছিয়ে আসে। অরিয়ন মিতার দিকে তাকিয়ে দেখছে মিতা কি করে। বাড়ি ফিরে যাও। নিচের দিকে তাকিয়ে বলে মিতা। আই লাভ ইউ। আকাশের অবস্থা ভালো না। মিতা অন্যদিকে ঘুরে জবাব দেয়। অনুরোধের সুরে বলে অরিয়ন। পরি? উচ্চস্বরে বলে ওঠে অরিয়ন। এগিয়ে যায় মিতার দিকে। কাক ভাজা অবস্থায় অরিয়ন মিতার দিকে তাকিয়ে রইল। টিপ টিপ বৃষ্টিতে ভিজে গিয়েছে অরিয়ন। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। বাড়ি চল পরি। মিতার হাত আলতো করে স্পর্শ করে বলে অরিয়ন। অধীর আগ্রহ নিয়ে মিতার সম্মতির আশায় আছে অরিয়ন। মনে হচ্ছে একটা না শব্দ অরিয়নকে এখানেই শেষ করে দেবে। মিতার চোখে পানি ছলছল করছে। চাইছে কোনো মতে যেন নিজেকে শক্ত করতে পারে। বারবার নিজেকে এই মানুষটার সামনে দুর্বল হতে দেবে না। মিতা নিজের হাত অরিয়নের হাতের থেকে ছাড়িয়ে নিল। নিজেই হাতে থাকা ছাতাটা অরিয়নের দিকে এগিয়ে দেয়। আমাকে ভুলে যাও রিয়ন, আমি এখন অন্য কারোর। অরিয়নের দিকে তাকিয়ে থেকেই বলে মিতা। আমি এখন অন্য কারোর। আমি এখন অন্য কারোর। কথাটা যেন বারবার প্রতিধ্বনির মতো অরিয়নের কানে বাজতে থাকলো। এতক্ষণ নিজের মধ্যে রাখা সব অনুভূতিগুলো যেন লুকিয়ে পালালো। ক্ষণিকেই অনুরোধের সুর থেকে সবকিছু যেন ভয়ানক কিছুতে রূপ নিতে শুরু করলো। আমি এখন অন্য কারোর। শব্দ করে হাসতে থাকে অরিয়ন। এই হাসি কতই না বিশ্রী লাগছে অরিয়নের মুখে। অদ্ভুত লাগছে এই হাসির শব্দ। অরিয়নের হাসি দেখে অচেনা কেউ ভাববে মিতা হয়তো কোনো কৌতুক বলছে। অরিয়ন হাসতে হাসতে দুহাত নিজের পেটে রাখে। মিতার কাছে অরিয়নকে একসময় অদ্ভুত রকমের বিশ্রী লাগছে, তো আরেক সময় ভয়ানক সুন্দর লাগছে। ভয়ানক আর সুন্দর শব্দগুলো একসাথে যায় না, কিন্তু মিতার কাছে এসবের কোনো মানেই নেই। অনেক সুন্দর কৌতুক বলতে পারিস, নতুন শিখলে বুঝি। পেটে হাত রাখা অবস্থায় মাথা তুলে মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন। মিতা কিছু বলল না, এক নজরে অরিয়নকে দেখছে। মিতার চেহারার অঙ্গভঙ্গি পরিবর্তন না হওয়াতে অরিয়ন নিজের হাসি বন্ধ করে দুহাত দিয়ে নিজের চুলগুলো পেছনের দিকে নিতে নিতে সোজা হয়ে দাঁড়ায়। বড় বড় করে নিঃশ্বাস ছাড়ে কয়েকবার। এগিয়ে আসে মিতার দিকে। তোর কি মনে হয় আমি আবাল, বলদ নাকি বোকাচোদা? অগ্নিদৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন। ভাষা সুন্দর করে কথা বলবে। অরিয়নের কথা শুনে যেন আগুন জ্বলে ওঠে মিতার মধ্যে। তোর ভাষার গোষ্ঠী কেলে আমি? মিতার হাতে থাকা ছাতা টান দিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বলে অরিয়ন। অরিয়ন। অরিয়নের এহেন বিহেভিয়ার দেখে চেঁচিয়ে ওঠে মিতা। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। নিজের ঠোঁটে আঙুল এনে দেখিয়ে বলে অরিয়ন। সুন্দর করে কথা বলছিলাম, তা ভালো লাগেনি তাই না? অন্য কারোর? অন্য কারোর? তোর অন্য কারোর মায়ের। অরিয়ন নিজের কথা শেষ হওয়ার আগেই থাপ্পড় মারে মিতা। মিতা কি ভেবেছিল মিতা অন্য কারো সেটা জানার পর খুশি খুশি এখান থেকে চলে যাবে? অরিয়ন এরকম কিছু হতে পারে তা তো মিতার জানা কথাই। তাও অরিয়নের এসব কিছু সহ্য হচ্ছে না মিতার। মিতার দু চোখে যেন কোনো ভয় বলতে কিছুই নেই। অন্য কারোর হলে কোন অধিকারে চর বসালো তাও জানে না, শুধু জানে অরিয়ন মিতাকে কিছুই করবে না। মিতার দুর্বল হাতের থাপ্পড় অরিয়নের কাছে কিছুর মতোই লাগলো না। ব্যথা তো দূরের কথা, কিন্তু যা অরিয়নকে কষ্ট দিল তা হলো মিতার অরিয়নকে আঘাত করার ইচ্ছেটা। আমার সাথে বাসায় যাবে? দাঁতে দাঁত চেপে বলে অরিয়ন। বললাম না আমি যাব না, বললাম না আমি অন্য কারোর। মাথায় কি কথা ঢোকে না নাকি? হ্যাঁ, চেঁচিয়ে বলতে থাকে মিতা। মিতার উপর যেন কিছু ভর করেছে। কিসের রাগ কোথায় ছাড়ছে তা বুঝতে পারছে না। অন্য কারোর অর্থ আমি এখন অন্য জনের বিবাহিতা। অন্য কারোর মিতাকে ঠাটিয়ে এক চর বসায় অরিয়ন। থাপ্পড় খাওয়ায় মিতার মুখ অন্যদিকে সরে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে মিতা। রাগান্বিত অবস্থায় অরিয়নের দিকে ফিরে তাকায়। আমার গায়ে হাত তুললে তুমি?
বেশ করেছে তুলেছে। এখন যদি এই বালের কথা বন্ধ না করিস তাহলে হাত পা ভেঙে এরপর কোলে করে বাড়ি নিয়ে যাব। তুমি? আমি কি আমি? আইন অনুযায়ী আমি তোর স্বামী। আমাকে ডিভোর্স না দিয়ে তুই কিভাবে অন্য জায়গায় বিয়ে করলি? আমাকে কি 17-18 বছরের কোচে খোকা পেয়েছিস? যা ইচ্ছে তাই বুঝ দিবি? মিতার হাত শক্ত করে ধরে বলে অরিয়ন। আর যদি বিয়ে করেও নিস তাহলে আইন ও ধর্ম অনুযায়ী তা অবৈধ। এক অবৈধ সম্পর্কের জন্য আমি আমার ওয়াইফকে ছেড়ে যাব, তা কিভাবে ভাবলি তুই? এতদিনে আমাকে চেনেছিস? মিতার মুখের উপর চলে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে অরিয়ন। ছাতা ফেলে দেওয়ার কারণে মিতা প্রায় ভিজে গেছে। কি অপরূপ সুন্দর লাগছে মিতাকে তা একমাত্র অরিয়নের চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবে। 6 মাস আগে মিতা পালিয়ে না গেলে আজ এই বৃষ্টিতে ছাদে দুজনে ভিজত, নাচত, এরপর গরম গরম চা পান করতে করতে গল্প করত। মিতার কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকতো অরিয়ন। কিন্তু সবটাই এখন উল্টো। এই বৃষ্টিতে দুজনে ঝগড়া করছে, দুজন দুজনকে চড় মেরেছে। আমি বাড়ি যাব না। এক ঝাপটা দিয়ে অরিয়নের হাত সরিয়ে দিয়ে বলে মিতা। বাড়িতে তুই যাবি? আমি একটু দেখি, কারণ মরার তো শখ হয়েছে যে তোকে বিয়ে করেছে। তোকে নিয়ে গেলে তো তোর স্বামীর ছুটে আসার কথা, তাই না? নাকি কাপুরুষের বাচ্চা তাও আসবে না? মিতার চোখে চোখ রেখে বলে অরিয়ন। মিতা কিছু বলল না, বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো অরিয়নের দিকে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে চোখ দিয়ে আগুন বেরিয়ে আসবে আর তা অরিয়নকে পুড়ে ছাড়খাড় করে দেবে। নাকি সবটাই মিথ্যে, সবটা অভিনয় আমাকে ভোলার জন্য? নিজের হাত দিয়ে আলতো করে মিতার গলায় স্পর্শ করতে করতে বলে অরিয়ন। অরিয়নের স্পর্শ অনুভব করতেই নড়ে চড়ে ওঠে মিতা। অরিয়নের দিকে তাকাতেই লক্ষ্য করে অরিয়নের দৃষ্টি এখন আর মিতার চেহারার দিকে নেই, তাকিয়ে আছে মিতার গলার দিকে। যেখানে হাত স্পর্শ করেছে সেখানে অরিয়নের চেহারায় ফুটে উঠেছে অন্য অনুভূতি। এই স্পর্শ বা অনুভূতির অর্থ মিতা ঠিকই বুঝতে পারছে। গলাটা খালি খালি লাগছে। মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন। এই কথাটা দিয়ে কি বুঝিয়েছে তাও বুঝতে পারছে মিতা, কারণ মিতার গলাতে গোল্ডের একটা চেইন পরা আছে। তাও খালি থাকার মানে যে এটা না তা বোঝাই যাচ্ছে। মিতা আবারও অরিয়নের হাত সরিয়ে নেয়। ডোন্ট টাচ মি। আহা, স্বামী বেচারা বলছে খুব রাগ করবে। ব্যঙ্গাত্মকভাবে বলে অরিয়ন। আমি যে সব কিছুতেই প্রথম তাকে জানে। বাঁকা হাসি দিয়ে বলে অরিয়ন। অরিয়ন! মিতার কথা শেষ হওয়ার আগেই মিতার চুলের মুঠি শক্ত করে ধরে অরিয়ন। অনেক হয়েছে মিষ্টি মিষ্টি কথা। মাই ওয়াইফ লাইকস স্পাইসি থিংস, ডোন্ট ইউ লাভ? মিতার মুখের কাছে গিয়ে বলে অরিয়ন। মিতা নিজের হাত দিয়ে চুল থেকে হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করতে থাকে। পালিয়ে গেলি কেন? কোথায় ছিলে এতদিন? কঠোর দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে অরিয়ন। একটু আগে মিতাকে কাছে পাওয়ার যে অনুভূতিটা দেখা গিয়েছিল এখন আর তা দেখা যাচ্ছে না। গম্ভীরতা প্রকাশ পাচ্ছে হঠাৎ করে। একটা মানুষ কিভাবে ক্ষণিকের মধ্যে এত পরিবর্তন হতে পারে তাই বুঝতে পারছে না মিতা। জবাব দেন। ব্যথা পাচ্ছি আমি। চুলে টান খাচ্ছে মিতা। এখন চামড়ায় চিনচিনে ব্যথা অনুভব করছে। ব্যথা পাওয়ার জন্যই ধরেছে। বল, কেন পালিয়ে গিয়েছিলে? আবারও চুলে টান দিয়ে বলে অরিয়ন। কারণ তোমাদের মতো মিথ্যাবাদীর সাথে আমি থাকতে চাইনি। বলে মিতা। কথাটা বলতেই মিতার চোখে ঘৃণা প্রকাশ পেতে থাকে। মানে? ব্রুকুচকে বলে অরিয়ন। মিতার কথা আর কিছুই বুঝতে পারছে না সে। মানে খুব ভালোই জানো, এত অভিনয় করার কি আছে? কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল। আমি ব্যথা পাচ্ছি। অধৈর্য হয়ে বলে মিতা। আই নো। আমাকে খুন করার চেষ্টা, রাতে তোমার আর বড় চাচুর কথা বলা, আর এর পরপরই আমাকে ভালোবাসি বলা, সবগুলো খুব স্বাভাবিক ঘটনা, তাই না? অরিয়নের চোখের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে মিতা। কি বলতে চাচ্ছিস তুই? প্রশ্ন করে অরিয়ন। কেন অভিনয় করলে? আমি তো কিছুই চাইনি তোমার কাছে। ভালো নাই বাসতে আমাকে, তাও কেন ভালোবাসার অভিনয় করলে? কেন ব্যবহার করলে আমাকে? টাকাই কি সব কিছু? কথাগুলো বলতেই মিতার চোখ দিয়ে পানি পড়তে থাকে। কিসব বলছিস তুই? অরিয়ন! ভয়ে চেঁচিয়ে ওঠে মিতা। মিতার অরিয়নের কথা চলাকালীন হুট করেই পেছন থেকে কেউ অরিয়নের মাথায় বাড়ি মারে। নিমেষে মিতার থেকে কিছুটা দূরে সরে আসে অরিয়ন। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। হাতে রক্ত দেখা যাচ্ছে। মিতা দৌড়ে অরিয়নের কাছে গিয়ে বসে। অরিয়নের রক্তমাখা হাত দেখে পিছনের দিকে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে 8 থেকে 10 জন লোক, বয়সে প্রায় অরিয়নের সমান বা বড় হবে। একজনের হাতে কাঠের টুকরো একটা, একপাশে রক্ত লেগে আছে। বুঝতে পারে এটা দিয়ে আঘাত করা হয়েছে অরিয়নকে। দাঁড়িয়ে আসুস কেন? মায়াডারে ধর! লোকগুলোর মধ্যে একজন বলে ওঠে। লোকটার কথা শুনতেই মিতা ভয়ে অরিয়নকে শক্ত করে ধরে। মাথায় আঘাত পাওয়ার কারণে চোখে যেন সব ঝাপসা দেখছে অরিয়ন। একজন মিতার দিকে এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয় মিতার দিকে, কিন্তু মিতাকে স্পর্শ করার আগেই হাত ধরে ফেলে অরিয়ন। কে তোরা?
হাত মোচড় দিয়ে ধরে উঠে দাঁড়ায় অরিয়ন। মিতাকে নিজের শরীর দিয়ে পুরোটাই লুকিয়ে রাখে।